হ্যালো, আসসালামু আলাইকুম। 3 নম্বর উইকলি এক্সাম কেমন দিছো সবাই? তোমাদের কিন্তু এই ফ্রাইডে 4 নম্বর উইকলি এক্সাম। সো এক্সামের দিন 3 নম্বর উইকলি এক্সামের খাতা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। খাতা পাওয়ার পরে কার কার কোথায় কি প্রবলেম, কোথায় কি কনফিউশন, তার জন্য এই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? আজকে আমরা উইকলি এক্সাম 3 এর সলভ ক্লাসটা করতে যাচ্ছি। ওকে, উইকলি এক্সাম 3 এর সলভ ক্লাস। ওকে, চলো আমরা এমসিকিউ দিয়ে একটু শুরু করি। আমাদের প্রথম এমসিকিউটা কি ছিল? এটা ছিল না, একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে উঠানো আছে। যদি ঘড়ির ঘন্টার কাঁটা পি এবং মিনিটের কাঁটা কিউ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ঘড়িতে 12টা বাজার মুহূর্তে নিচের কোনটা কারেক্ট? তাহলে 1 নম্বরের সলভ দেখো, একটু বড় হয়ে গেল না? 1 নম্বরের সলভ। ওকে, 1 নম্বরের সলভ দেখো। আমি ফার্স্ট একটা ঘড়ি একটু ড্র করে নিই। ধরে নিচ্ছি এটা হলো ঘড়িটা। এটা হলো 3টা বাজার মুহূর্ত, 6, 9, 12। এখন তোমরা বলো তো, ঘড়িতে যখন ঠিক 12টা বাজে, ঠিক 12টা যখন বাজে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একদম 12 বরাবর থাকে না? তাই তো। এই যে মিনিটের কাঁটাটা একটু বড়টা, আর এই যে ঘন্টার কাঁটা একটু ছোটটা, দুটোই কোন বরাবর আছে? 12 বরাবর আছে। কেমন? এখন আমাদের এখানে যেটা বলা হয়েছে, যে ছোট যে ঘন্টার কাঁটাটা, ওটাকে একটা ভেক্টর ধরতে বলছে পি ভেক্টর, আর এই যে বড়টা মিনিটের কাঁটাটা, ওটার একটা ভেক্টর ধরতে বলছে কিউ ভেক্টর। বলছে এদের সম্পর্কটা কি। ঠিক 12টা বাজার মুহূর্তে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই বরাবর আছে, একই সমান্তরালে আছে। আর দুইটা ভেক্টর যদি একই সমান্তরালে ক্রিয়া করে বা একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের ক্রস গুণফলের মানটা 0। কিসের মান 0? ক্রস গুণফলের মানটা 0। 1 নম্বর কোশ্চেনে তাহলে ক্রস গুণফলের মান 0 কোথায় আছে? ক নম্বরে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে আমাদের 1 নম্বর সলিউশনটা কি? 1 নম্বর কোশ্চেনের সলিউশনটা হলো উত্তর ক। ফাইন, 1 নম্বর নিয়ে কোনো প্রবলেম নেই। দেন 2 নম্বরে যাও। 2 নম্বর কোশ্চেনটা কি? কোন স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি করে দক্ষিণ দিক থেকে বইছে। হিয়ার ইজ দ্য ম্যাটার। বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত? ওকে, 2 নম্বরের সলভ। এখানেও আমাদের একটু একটা ফিগার ড্র করতে হবে। দেখো, যখন আমরা দিক আঁকাবো, আঁকানোর সময় এটা হলো আমাদের পূর্ব ইস্ট, পশ্চিম ওয়েস্ট, উত্তর নর্থ, দক্ষিণ সাউথ। এবার এখানে কি বলছে? বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, যে পশ্চিম না তার সাথে 60 কোণে দক্ষিণ থেকে বইছে। তাহলে বাতাসের যদি আমি ডিরেকশন দেই, বাতাসের ডিরেকশনটা হবে এরকম, ঠিক আছে? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে কিন্তু বইতেছে না, দক্ষিণ দিক থেকে বইতেছে। ওকে, বলছে বাতাসের বেগের উত্তরমুখী উপাংশের মান কত? আমরা একটু ভেক্টরের প্যারালাল শিফটের কনসেপ্ট থেকে এটারে প্যারালাল শিফট করি। প্যারালাল শিফট করা হলে তুমি দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি। এবার যদি আমরা একটু উপাংশে বিভাজন করি, পূর্ব দিক বরাবর উপাংশ এটা, উত্তর দিক বরাবর উপাংশ হলো এটা। বাতাসের বেগ দেওয়া আছে, বাতাসের বেগ দেওয়া আছে এখানে ভি, ভি এর একটা মান আছে থাকলো। তাহলে এই ভি এর পূর্ব দিক বরাবর উপাংশ কি হবে? ভি cos 60 ডিগ্রি, কারণ যার সাথে অ্যাঙ্গেল তার জন্য cos নিতে হয়। আর উত্তর দিক বরাবর উপাংশ কি হবে? ভি sin 60 ডিগ্রি, কারণ যার সাথে অ্যাঙ্গেল নাই তার জন্য সাইন নিতে হয়। গুড। এখানে তোমার পূর্বমুখী উপাংশ চাই না, আমার চাইছে কি উত্তরমুখী উপাংশের মান। উত্তরমুখী উপাংশ মানে কি? ভি sin 60। তাহলে ভি sin 60 ডিগ্রি এটা ইকুয়াল টু কি? ভি এর মান দেওয়া আছে বাতাসের বেগ 20 কিলোমিটার/আওয়ার,
সো 20 sin 60 ডিগ্রি ক্যালকুলেশন করে কত আসে দেখো। sin 60 ডিগ্রি মান কি √3/2, তাহলে 20 sin 60, এটা আসে 10√3 দশমিক করলে 17.32, 17.32 এত কিলোমিটার পার আওয়ার। সো 17.32 কোনটাতে আসে? ক নাম্বারে। তাহলে আমাদের 2 নাম্বারের সলিউশনও কি ক। 2 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সারও কিন্তু আমাদের ক। ঠিক আছে, 2 নাম্বারটা বোঝা গেছে, ফাইন। 3 নাম্বারে যাও, 3 নাম্বারের সলভে যাবো এখন আমরা। তিন নম্বর কোশ্চেনটা কি? সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে 5 মিটার গেল। এখানেও দিক প্রয়োজন, আমরা একটু দিক আঁকাতে চাচ্ছি। ওকে, তাহলে বারবার আর বলার কিছু নাই। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সূর্যোদয়ের দিক মানে কোন দিক? পূর্ব দিক, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্যোদয়ের দিক, আর সূর্যাস্তের দিক হলো পশ্চিম দিক। গুড। তাহলে সূর্যোদয়ের দিকে 12 মিটার গেছে মানে সূর্য যেদিকে উঠছে মানে পূর্ব দিকে গেল 12 মিটার। এরপরে ওইখান থেকে উত্তর দিকে গেছে 5 মিটার। বলছে তার স্থানচ্যুতি কত? স্থানচ্যুতি মানে কি? সরণ। সরণ হলো আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। তাহলে এটা হলো আমাদের 12 মিটার, এটা হলো 5 মিটার। তাহলে সরণকে যদি নাম দেই এস, এস হলো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ ইকুয়াল টু √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। 144, 25, 169কে রুট করলে 13 মিটার। গুড। 13 মিটার কোন অপশনে আছে? ঘ নাম্বারে। তাহলে এটারও কারেক্ট অ্যান্সার কি? ঘ। 3 নাম্বারটার কারেক্ট অ্যান্সার হলো ঘ। 4-এ যাব, 4-এ যাব, 4-এ। সহজ এটা। বলছে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এই কথাটা কি মিন করে? এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এটা আসলে মিন করে কি? এই কথাটা মিন করে এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এ ইকুয়াল টু বি, দ্যাট মিনস এ আর বি এর মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হলো 180 ডিগ্রি। ঠিক আছে, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান এবং তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। দ্যাট মিনস তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখন কোশ্চেন কি? এ ক্রস বি এর মান। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। সো ক্রস গুণফলের মান কিভাবে বের করে? প্রথমটার মান দ্বিতীয়টার মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন, দ্যাট মিনস এবি সাইন থিটা। আচ্ছা যাই হোক, এখানে এ এর মান বি এর মান যেহেতু সমান, তাহলে এ আর বি গুণ করলে সেটাকে আমরা সির্ফ এ স্কয়ার বলতে পারি, নো ইস্যুস, যেহেতু বি এর মানে এ। সাইন থিটার মান কত? 180, আর সাইন 180 ডিগ্রির মান মেবি 0। সাইন 180 ডিগ্রির মান হলো 0। তাহলে 0 দ্বারা এ স্কয়ারকে গুণ করলে আলটিমেটলি 0। 0 কোথায় আছে? 0 আছে গ নম্বরে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো গ। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার হলো গ। গ। ফাইন। দেন 5 নম্বরে যাও, 5 নম্বর। কোশ্চেন কি? দুটি ভেক্টর রাশির ডট গুণফল 6। ডট গুণফল মানে কি? এ বি কস থিটা, এটা হলো 6। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং ক্রস গুণফলের মান 2√3। দেখো ডট গুণফল বললে আর মান বলার দরকার নেই, কারণ ডট গুণফল এটা একটা স্কেলার ফরম্যাট দেয়। বাট ক্রস গুণফল বললে এটা যেহেতু ভেক্টর, তাহলে এর মান এবং দিক দুটো নিয়ে কাজ করতেছে নাকি শুধু মান নিয়ে কাজ করবে এটা বলে দিতে হবে। সো এখানে বলে দিছে ক্রস গুণফলের মান 2√3। আর ক্রস গুণফলের শুধু মানটা কি? এবি সাইন থিটা, এটা আছে 2√3। এটা 2 নম্বর। এবার আমরা একটু কষ্ট করে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করতে। 2কে 1 দিয়ে যদি ভাগ করো, এ বি কেটে যাবে। সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা ইকুয়াল 2√3 ডিভাইডেড বাই 6
√3/3 tan থিটা ইকুয়াল টু নিচের √3 কে দুইটা √3 করে একটা একটা কেটে যাবে 1/√3। tan কত ডিগ্রির মান √3? 30 ডিগ্রির মান √3। কত ডিগ্রির মান √3? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় আছে? ঘ নম্বরে। তাহলে এটার কারেক্ট অপশন হলো ঘ। ঠিক আছে, 5 নম্বরের কারেক্ট অপশন হলো ঘ। 5 গেল। 6 নম্বর কি আছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক আছে 543 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক আছে 865 হলে ভেক্টরটির মান কত? আদি বিন্দু আছে, শেষ বিন্দু আছে। সো আমরা আদি বিন্দুর যে ভেক্টরটা সেটা ধরে নিই হলো এ ভেক্টর, 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। শেষ বিন্দুর ভেক্টরটাকে ধরে নিই হলো বি ভেক্টর। তাহলে বি ভেক্টর কত? 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে সরণ ভেক্টর কি? এবি ভেক্টর। আর এবি ভেক্টর মানে হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এগুলো একদম জেনারেল কনসেপ্ট। সো বি ভেক্টর থেকে এ বিয়োগ করো, 8i থেকে 5i গেলে 3i ক্যাপ, 6j থেকে 4j গেলে 2j ক্যাপ, 5k থেকে 3k গেলে 2k ক্যাপ। এবার সরণ ভেক্টরটা চাইনি, সরণ ভেক্টরের মানটা চাইছে। তাহলে এবি ভেক্টরের মান কি হবে? √9 + 4 + 4 √17। কোন অপশনে আছে? ক নাম্বার। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো ক। ঠিক আছে, 6 এর কারেক্ট অ্যান্সার তাহলে কি? ক, √17। 7 জাতীয় ম্যাথ। এত বেশি যে এই ম্যাথটা আসে, প্রচুর পরিমাণ আসে এই ম্যাথটা। ভেক্টর এবিসি এর মান আছে 12, 5, 13 আর বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এই লাইনটাই হলো মেইন, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এটা বোঝায় হইলো এই সি ভেক্টরটা হলো লব্ধি কার কার? এ এবং বি এর। সি ভেক্টরটা লব্ধি কার কার? এ এবং বি এর। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধির মান, দ্যাট মিন্স সি এর মান কি হবে? √a² প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ। মানগুলো বসায় দাও, ঝামেলা শেষ। সি এর মান কত? এবিসি, সি এর মান 13 না? 13 ইকুয়াল √ এর মান 12, তাহলে এ স্কয়ার মান 144, বি এর মান 5, তাহলে স্কয়ার করলে 25। 2ab, এ আর বি গুণ করো তো, 5 বারং 60 দুগুণা 120 cos θ। দুই দিকে যদি বর্গ করো তাহলে এটা 169 হবে, এদিকে রুট উঠে যাবে। আবার 144 এর 25 169, 169 169 চলে গেল। এখান থেকে ক্যালকুলেশন করে পাবা cos θ ইকুয়াল টু 0। cos কত ডিগ্রির মান? 0, 90 ডিগ্রি। সো θ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে হলো π/2। কোথায় আছে π/2? ক নম্বরে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো ক। ঠিক আছে, 7 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি? ক। 8 আসো। আটের সলভ। ভেক্টর ক্ষেত্র এফ দেওয়া আছে, বলছে 1 1 1 বিন্দুতে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে কি? নেবলা অপারেটরের সাথে এই এফ ভেক্টরের ডট গুণ করতে হবে, রাইট? নেবলা অপারেটর মানে কি? উল্টা ত্রিভুজের উপরে ভেক্টর চিহ্ন, তার সাথে এখানে যে এফ ভেক্টরটা দেওয়া আছে তার ডট গুণফল। ওকে, তাহলে নেবলা অপারেটরের আয়ুষ্যক ডেল ডেল এক্স, এখানে আয়ুষ্যক 3xz। সো ডেল ডেল এক্স তার সাথে গুণ হবে হইল 3xz গেল। নেবলা অপারেটরের জে এর সহগ হলো ডেল ডেল ওয়াই, এখানে জে এর সহগ কি 2xy। সো ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হবে 2xy। ঠিক আছে, দেন নেবলা অপারেটরের কে এর সহগ হলো ডেল ডেল জেড, আর এখানে কে এর সহগ কি -y/z², এটা গুণ হবে। ঠিক আছে,
ডেল ডেল এক্স মানে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো এক্স ছাড়া বাকি যা থাকবে কনস্ট্যান্ট। সো 3z কনস্ট্যান্ট বাইরে আসলে এক্স এর সাপেক্ষে এক্স একটা 1। ডেল ডেল ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো ওয়াই ছাড়া বাকি যা থাকবে তা কনস্ট্যান্ট। সো 2x কনস্ট্যান্ট সামনে আসলো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই একটা 1। এবার এখানে আসো ডেল ডেল জেড মানে জেড এর সাপেক্ষে পার্শিয়াল। সো জেড এর সাপেক্ষে পার্শিয়াল করলে মাইনাস ওয়াই কনস্ট্যান্ট বাইরে আসলো, জেড স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2z। এবার কোন বিন্দুতে? 1 1 1 বিন্দুতে না? সো 1 1 1 এই বিন্দুতে যদি আমরা নেবলা অপারেটর আর এ ভেক্টরের ডট গুণফল, দ্যাট মিন্স ডাইভারজেন্স চাই, তাহলে সির্ফ x এর জায়গায় 1, y এর জায়গায় 1, z এর জায়গায় 1, z এর জায়গায় 1 বসাইলে এটা 3, x এর জায়গায় 1 বসাইলে এটা 2, y z এর জায়গায় যদি 1 1 করে বসাই তাহলে এটা -2। ঠিক আছে, 2 2 গন, থাকলো কি 3 3 কোন অপশনে আছে? ক নম্বরে। তাহলে এইটার কারেক্ট आंसर হলো ক, কারেক্ট অপশন হলো ক। ঠিক আছে, গেল 8টা গেল। 9 নম্বর, এটা একটু ভুল আছে 9 নম্বর কোশ্চেনে, প্রবলেম আছে 9 নম্বর। সো এটা তোমরা অটো মার্ক পাবা, প্যারা নিও না, চিল। তবে আমি এখানে বলি কোশ্চেনটা কি হওয়া উচিত ছিল, 20 এবং 50 মান বিশিষ্ট দুটি ভেক্টর যোগ করা হলে নিচের কোনটি লব্ধির মান হতে পারে। এখন লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের মিনিমাম মান থেকে ম্যাক্সিমাম যে কোনো মান পর্যন্ত থাকতে পারে। মিনিমাম মানে হলে এই দুইটার বিয়োগফল 30, ম্যাক্সিমাম মানে এই দুইটার যোগফল 70। তাহলে 30 থেকে 70 এর মধ্যে যে মান সেগুলো লব্ধি হতে পারে। 30 থেকে 70 এর মধ্যে এখানে একটাই মান 40, এইটা লব্ধি হতে পারে। 10 20 80 এগুলো 30 থেকে 70 এই রেঞ্জে পড়ে না, এগুলো কোনোটাই লব্ধি না। তাহলে কোশ্চেনে ভুল, এটা হওয়া উচিত ছিল নিচের কোনটি লব্ধির মান হতে পারে, তখন কারেক্ট आंसर হতো গ। গেল 9 গেল, 10-এ আসো। দশ নম্বর, কি আছে প্রশ্ন? একটা ত্রিভুজ দিয়ে দিছে এ বি সি, উদ্দীপকের ক্ষেত্রে কোনটা ঠিক? আচ্ছা, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা মনে আছে? যে দুটো একই ক্রমে থাকে তাদের লব্ধি যেটা বিপরীত ক্রমে থাকে তার সমান। একই ক্রমে কারা আছে? এ বি বি সি, এই দুটার লব্ধি কার সমান হবে? এ সি এর সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ বি প্লাস বিসি ইকুয়াল এসি, তাই তো? এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এবার এইটা দেখো কোন অ্যান্সারে আছে, কোথাও নাই, কোথাও নেই। তাহলে এবার এটারে একটু মডিফাই করো তো, এসিটারে বামে নিয়ে আসো, এ বি মাইনাস এসি, বিসি রাইট সাইডে গেলে কি হবে? মাইনাস বিসি। এটাও কোথাও আছে এ বি মাইনাস এসি আছে, এ বি মাইনাস এসি আছে, বাট রাইট সাইডে আমার আসতে হবে মাইনাস বিসি। মাইনাস বিসি আছে নাই? কিন্তু দেখো তো এটারে এমনি লেখা যায় কিনা, এ বি মাইনাস এসি ঠিক থাকলো, মাইনাস বিসি মানে হলো বিসি ভেক্টরের বিপরীতটা, বিপরীত ভেক্টরটাকে কি বলা যায়? সিবি ভেক্টর। সো মাইনাস বিসি ভেক্টর মানে সিবি ভেক্টর। এবার দেখো এটা কোথায় আছে, এটা আছে খ নম্বরে, এ বি মাইনাস এসি ইকুয়াল টু সিবি। তাহলে কারেক্ট आंसर কোনটা? খ। কারেক্ট आंसर হলো খ। ঠিক আছে, 10-এর উত্তর হলো খ। 11-তে যাও। কি কোশ্চেন? 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোত বিশিষ্ট একটি নদীতে এত বেগে চলমান নৌকা 1 আওয়ার যাত্রা করে অপর পারে গিয়ে পৌঁছে, তাহলে নদীর প্রস্থ কত হবে? সোজা অপর পারে গিয়ে পৌঁছায়, এটা সর্বনিম্ন দূরত্বের কেস। তো সর্বনিম্ন দূরত্বের কেসে আমাদের রওনা দিতে হবে কিভাবে? একটু বাঁকা ভাবে, পৌঁছাবে কিভাবে? একদম স্ট্রেট মানে সোজা ভাবে, আর এই দিক বরাবর হলো স্রোত। এবার আমরা দেখতেছি তাহলে এখানে স্রোতের বেগ কিউ কত আছে? 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান, তাহলে স্রোতের বেগ আছে হলো 5 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ পি কত আছে? পি আছে হলো 10 মিটার পার সেকেন্ড। অপর পারে পৌঁছাতে কত টাইম লাগছে? 1 আওয়ার। তাহলে নদীর প্রস্থ কত? দেখো নদীর প্রস্থ বের করার বেসিক সূত্রটা আমরা জানি, টাইম বের করার সূত্র থেকে আসছে, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই পি সাইন আলফা। ওকে,
তাহলে এখান থেকে আমরা নদীর প্রস্থ ডি বলতে পারি পি সাইন আলফা ইন্টু টি। টি এর মান আমাদের আছে 1 আওয়ার, ওকে। পি এর মান আমাদের আছে কিন্তু 10 মিটার পার সেকেন্ড, তাহলে আলফাটা লাগতেছে, ওকে। সর্বনিম্ন দূরত্বের কেস না, সর্বনিম্ন দূরত্বের কেসে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। স্রোতের বেগ কত 5, নৌকার বেগ কত 10, তাহলে -5/10 মানে -1/2, আর cos ইনভার্সের ভিতরে -1/2 মানে আলফা এখানে আসতেছে 120 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করো তো, পি এর মান কত 10, সাইন আলফা বের হলো 120 ইন্টু টাইম কত 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা আসতেছে হলো 31176.9 এত মিটার। যেহেতু আমরা সব এসআই এককে করছি, উত্তরগুলো আছে কিলোমিটারে, তাহলে 31176.9 এটাকে 1000 দিয়ে যদি ডিভাইড করো 31.17 কিলোমিটার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার কোনটা আছে, খ নাম্বার 31.17, এটা সবচেয়ে কাছাকাছি মান হলো খ নাম্বারের অ্যান্সারটা 31 কিলোমিটার। তাহলে অ্যান্সার হবে হলো খ, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হলো খ, এটার অ্যান্সার খ, খ নাম্বার কারেক্ট অ্যান্সার খ, 31 কিলোমিটার। ফাইন। 12 নাম্বার, 12, এই 12 নাম্বার কোশ্চেনটাতেও একটু প্রবলেম আছে। 12 নাম্বার ও না, 12তে প্রবলেম নেই, সরি 12 কারেক্ট আছে, 12 কারেক্ট আছে, 12 নিয়ে কোনো প্রবলেম নেই, 12 নিয়ে কোনো প্রবলেম নেই, 12 সহজ কোশ্চেন। কি বলছে, r1 ভেক্টর এবং r2 ভেক্টর একটি সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে। কি নির্দেশ করে, কর্ণ। কর্ণ একটু বেরসিক ক্লাস হচ্ছে তাই না, প্রবলেম সলভিং তো বেরসিক ক্লাসই হবে, দেখতে হবে দেখতে হবে। তো দুইটা ভেক্টর r1 এবং r2 বলছে সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করলে আর ক্ষেত্রফল কত। সিম্পলি দুইটা ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হইল হাফ ইন্টু ওই ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান, হাফ ইন্টু ওই ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান। তাহলে আমরা একটু ক্রস গুণফলটা বের করে নিই তাই না। ক্রস গুণফলটা r1 ভেক্টর আর r2 ভেক্টরের ক্রস গুণফল কত আসে দেখো তো। ক্রস কিভাবে করে, i j k, তাহলে প্রথমটার ক্ষেত্রে 3 - 2 7, 3 - 2 7, দ্বিতীয়টার ক্ষেত্রে 5 6 - 3, 5 6 - 3। i যখন নেব সারিবাদ কলাম বাদ, 6 থেকে 42 গেল, 6 - 42 -36 i ক্যাপ, ওকে। মাইনাস জে যখন নেব সারিবাদ কলাম বাদ, তাহলে -9 -35 +44 জে ক্যাপ। কে নেব সারিবাদ কলাম বাদ, 18 5 2 10 28 28 কে ক্যাপ। এটা তো গেল r1 আর r2 ভেক্টর, এদের ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফলের মান মানে r1 ক্রস r2 ভেক্টরের মান ইকুয়াল টু √ওভার 36 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 28 স্কয়ার 4016। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত আসতেছে, 63.37। এখনো কিন্তু ক্ষেত্রফল বের হয়নি। এইবার আমরা যেটা করব, এই যে r1 আর r2 ক্রস গুণফলের মানটা বের করছি না, সেটা এখানে বসায় দাও। তাহলে হাফ ইন্টু এই মানটা 63.37, ক্যালকুলেশন করে কত আসে দেখি, 63.37 ডিভাইডেড বাই 2, এটা আসে হলো 31.7, 31.68, 31.68 স্কয়ার ইউনিট, বর্গ একক। ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের একক কি, বর্গ একক, বর্গ একক। সো 31.68 কোথায় আছে, গ নাম্বার, গ নাম্বার। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো গ, গ। এটার কারেক্ট অ্যান্সার কি, গ।
ওকে, গ নাম্বার কারেক্ট অ্যান্সার, গ 12 গ। ওকে ওকে, 12 শেষ। 13, এইটাতে প্রবলেম আছে। 13 বলছে কি এম এর মান কত হলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একটি সামান্তরিকের ত্রিভুজ নির্দেশ করে। এটা কি রে ভাই, একটি সামান্তরিকের ত্রিভুজ আবার কি জিনিস? তো এটার প্রশ্নে ভুল আছে। সো 13 এটা অটো মার্ক পাবা তোমরা, প্যারা নাই, চিল। যারা খুব খারাপ পরীক্ষা দিছে তারা তো মনে মনে খুব খুশি, যা শালার অলরেডি তো 2টা কোশ্চেনে ভুল আছে, 2 মার্ক তো পাবো, খুব খুশি, বাপরে বাপ। 14 নম্বরে আসো, কোশ্চেন নাম্বার 14। প্রশ্ন কি, একটি সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 60 ডিগ্রি কোণে পড়বে? আপেক্ষিক বেগের ম্যাথ। সাইকেল আরোহী চলতেছে, বৃষ্টি নরমালি পড়ে কিভাবে? লম্বভাবে। এখন কথা হলো সাইকেল আরোহী কত বেগে চললে বৃষ্টির ফোঁটা তার গায়ে 60 ডিগ্রি কোণে পড়বে? এই যে বৃষ্টির ফোঁটার যে কোণটা না, এটা সবসময় উলম্বের সাপেক্ষে মাপবা। কেন? বৃষ্টি নরমালি লম্বভাবে পড়ে, সেখান থেকে বেঁকে যায়। তাহলে বাঁকে কার সাপেক্ষে? উলম্বের সাপেক্ষে। যেমন তোমরা ব্যাংকিং কোণ যখন পড়ো তখন সাইকেল বা মোটর সাইকেলের ব্যাংকিং পড়ো উলম্বের সাপেক্ষে, কারণ সাইকেল বা মোটর সাইকেল উলম্বের সাপেক্ষে বাঁকে। কিন্তু গাড়ির, বাস ট্রাকের ব্যাংকিং কোণ যখন হিসাব করা আনুভূমিকের সাপেক্ষে, কারণ কি বাস ট্রাক এগুলো নরমালি আনুভূমিক ভাবে থাকে, সেখান থেকে বাঁকা শুরু করে। আদি অবস্থা কি তার সাপেক্ষে সবসময় কোণ মেজার করা হয়। বৃষ্টি নরমালি উলম্ব ভাবে পড়ে, এই জন্য বৃষ্টি কত কোণে বাঁকলো, এটা উলম্বের সাপেক্ষে। আচ্ছা, তাহলে বৃষ্টি পড়তেছে লম্বভাবে কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, কিন্তু সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছে ওই বৃষ্টিটা পড়তেছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বেঁকে? 60 ডিগ্রি কোণে বেঁকে। দেখো এত সহজ ম্যাথ দেখছো, অবশ্য কারণ আছে, রাত বাজে এখন 2টা, এত রাতে তোমাদের জন্য সলভ বানাচ্ছি, ছোটখাটো ভুল একটু মাইনে নিও। আচ্ছা গুড। সাইকেল আরোহী যাচ্ছে ভিএস, নরমালি বৃষ্টি যদি পড়ে লম্বভাবে পড়ে কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। এই বৃষ্টির ফোঁটাটা সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছে কত বেগে পড়তেছে? 6 মিটার পার সেকেন্ড বেগেই, বাট উলম্বের সাথে কত কোণে বেগে? 60 ডিগ্রি কোণে বেগে। বলছে সাইকেল আরোহীর বেগ কত। ওকে, এবার আমার কথা হলো যেটা, যেহেতু এটা আপেক্ষিক বেগের ম্যাথ, যার সাপেক্ষে বেগ তাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে। যার সাপেক্ষে বেগ তাকে উল্টাই দিতে হবে। সো আমরা বৃষ্টির ফোঁটার বেগটা কার সাপেক্ষে? সাইকেল আরোহীর সাপেক্ষে, এই জন্য সাইকেল আরোহীর বেগকে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে সাইকেল আরোহীর আগের বেগের আর কোনো দাম আছে? কোনো দাম নেই। তো এইটা হলো এখন সাইকেল আরোহীর বেগ, ঠিক আছে? আপেক্ষিক বেগের কনসেপ্ট কি বলে? উল্টায় দেওয়ার পরে এখন নরমাল লব্ধির সূত্র। সো লব্ধির সূত্র ইউজ করার আগে আমরা একটু কাজ করি, এটার একটু প্যারালাল শিফট করে নেই, ঠিক আছে? ভেক্টরের প্যারালাল শিফট করা মানে কি? মানের চেঞ্জ হবে না, দিকের চেঞ্জ হবে না, শুধুমাত্র অবস্থান পরিবর্তন হবে। অবস্থান পরিবর্তন করে এখানে নিয়ে আসলাম, তাহলে এটা হলো আমাদের এবার ভিএস। এবার তুমি দেখো তো, কোনটা যদি এটা 60 ডিগ্রি হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব, আর এটা ভূমি। সো লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কে দেয়? tan। tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখান থেকে আমরা সাইকেল আরোহীর বেগ ভিএস বের করতে পারি, ভিআর ইন্টু tan 60 ডিগ্রি, ঠিক আছে? ভিআর হলো 6 আর tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 6√3 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আগেরটায় সর্বনাশ করে ফেলছিলাম, যাই হোক, লিভ ইট, এটাই কারেক্ট অ্যান্সার। দেন 15 নাম্বার, 15-16 একবারই দেখাই দিচ্ছি, খুবই সহজ। ও এখানে তো বলা হলো না, তাই না? কারেক্ট অ্যান্সার কোনটা তাহলে? 6√3, খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। খ, এখানে খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। যে খ দাগাইছো তারটা হয়েছে 14তে, খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও 15 সহজ। বলছে ভেক্টর ক্ষেত্র ভি ভেক্টর অঘূর্ণনীয় হলে নিচের কোনটি সঠিক?
একটা ভেক্টর কখন অঘূর্ণনীয় হয়? যদি তার কার্ল 0 হয়। একটা ভেক্টরের কার্ল 0 না হলে সেটা ঘূর্ণনীয়। যদি কার্ল 0 হয়, কার্ল মানে ঘূর্ণন, আর কার্ল যার 0 তার মানে সে ঘুরতেছে না, সে অঘূর্ণনীয়। অঘূর্ণনীয় হওয়ার জন্য কার্ল 0। আর কার্ল 0 মানে কি? নেবলা অপারেটরের সাথে ওই ভেক্টরের ক্রস গুণফল। সো নেবলা অপারেটরের সাথে ওই ভেক্টরের ক্রস গুণফল 0 হবে। এটা কোন অপশনে আছে? ক নম্বরে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে ক। ক 16 নম্বরে আসো। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান তার উপরে স্কোয়ার, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান তার উপরে স্কোয়ার। এটার সলিউশনে মানে অ্যান্সারে একটু ভুল আছে। দেখো ভুলটা কোথায়। ব্যাপারটা এরকম, এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে না, এটা হওয়া উচিত ছিল হইল গুণ। কারণ তুমি দেখো এ ক্রস বি এর মানের উপরে স্কোয়ার মানে কি? এ বি সাইন থিটার উপরে স্কোয়ার প্লাস এ ডট বি এর মানের উপরে স্কোয়ার মানে কি? এ বি কস থিটার উপরে স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেওয়া হয়, এটার থেকে থাকবে হইল সাইন স্কোয়ার থিটা। আরে ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে প্রথমটার থেকে থাকবে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস পরেরটার থেকে থাকবে কি? কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কোনোটাতেই নাই, বাট এইটা একটু টাইপিং মিস্টেক। এটা খ নাম্বারটাই ধরে নিও আপাতত। খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এটা গুণ উঠতে গিয়ে মাইনাস উঠে গেছে। তাহলে 15 16 গেল। নেক্সট 17। এটাও তো সহজ। এত সহজ সহজ কোশ্চেন আসছে, এত সহজ কোশ্চেন। বলছে কি আই ক্রস জে ক্রস কে। সহজ। তাহলে এটা হবে হলো আই ক্রস আই। ক্রস গুণফলের প্রপার্টিজ মনে আছে? আই ক্রস জে মানে কি কে, জে ক্রস কে মানে কি আই, আবার কে ক্রস আই মানে কি জে। তাহলে জে ক্রস কে মানে আই। এবার দুইটা সিমিলার ভেক্টরের ক্রস গুণফলের মান কি? 0। দুইটা সিমিলার ভেক্টরের ক্রস গুণফলের মান 0। তাহলে 0 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো গ। এটার কারেক্ট অ্যান্সার হলো গ। ঠিক আছে, 17 গেল। দেন 18টায় আসো। 18 নম্বরে আসো। একটি বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে এবং সেই বলটা দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে। এতে করে বস্তুটা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তরিত। কৃত কাজ কি? কাজ মানে কি? বল আর সরণের ডট গুণফল। তাহলে বলটা এখানে অলরেডি ভেক্টর ফরম্যাটে আছে, তাহলে সরণের ভেক্টরটা বের করতে হবে না? তাহলে সরণ ভেক্টর মানে কি? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান ভেক্টর। তাহলে শেষটার থেকে আদিটা বিয়োগ করো। 4 থেকে 3 গেলে 1, দ্যাট মিন্স শুধু আই ক্যাপ। 5 থেকে 2 গেলে 3, দ্যাট মিন্স 3 জে ক্যাপ। 1 থেকে -1 বিয়োগ মানে যোগ, প্লাস 2 জে ক্যাপ। সরণ পাইছো? তাহলে কৃত কাজ মানে কি? বল ভেক্টর ডট সরণ ভেক্টর। আর ডট গুণফল মানে কি? আই এর শক গুণ প্লাস জে এর শক গুণ প্লাস কে এর শক গুণ। এফ এর আয়ের শক 2, এখানে আয়ের শক 1, 2 1 2 প্লাস জে এর শক 3, জে এর শক 3, 3 3 9, কে এর শক -4, কে এর শক 2। তাহলে 4 আর -4 আর 2 গুণ করলে -8। তাহলে 9 দিয়ে 11, 11 থেকে যদি 8 যায় তাহলে 3। এত জুল, 3 জুল কোথায় আছে? ক নাম্বার। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি? ক, 3 জুল। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার হলো ক। 18টা গেল। এবার আসো 19 নাম্বার। 19 নাম্বারে কি? আচ্ছা 19 নাম্বার 2 পেজে চলে গেছে 19। যাক, প্রবলেম নাই। 19 2 পেজে চলে গেছে, তাই না? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো। এখানে বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ব্যাপারটা এভাবে চিন্তা করা যাবে না। এখানে আছে কিন্তু এ ক্যাপ প্লাস বি ক্যাপ তার মড ইকুয়াল টু √3। এই মড দিয়ে কি বোঝাচ্ছে? এ ক্যাপ আর বি ক্যাপের লব্ধির মান। মড দিয়ে কি বোঝাচ্ছে? লব্ধির মান। সো লব্ধির মান বের করার সূত্র কি? √a² প্লাস b²
প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু √3। এখন ঘটনা হলো যেটা, এর মান কত, বি এর মান কত, এটা তো কোশ্চেনে দেওয়া নেই। এটাই হলো এই কোশ্চেনের ট্রিক। এ ক্যাপ বি ক্যাপ কার উপরে ক্যাপ চিহ্ন থাকে? একক ভেক্টরের উপরে। সো এ ক্যাপ মানে এটা একটা একক ভেক্টর বোঝাচ্ছে যার মান 1, বি ক্যাপ মানে এটা একটা একক ভেক্টর বোঝাচ্ছে যার মান 1। সো এখানে এ এর মানও 1, বি এর মানও 1, তাহলে 1 স্কয়ার করলে 1, বি মানে 1, তাকে স্কয়ার করলে 1 প্লাস 2ab গুণ করলে 2 cos থিটা ইকুয়াল টু √3। বোথ সাইডে এবার বর্গ করো। তাহলে বর্গ যদি করি 1 1 2 প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 3। নাইস। তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কোন অপশনে আছে? গ নম্বরে আছে। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে হলো গ। ঠিক আছে, কোশ্চেনের ট্রিকটা ধরতে পারছো? এটার কারেক্ট অ্যান্সার হবে হলো গ, 60 ডিগ্রি। গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এইবার আসো লাস্ট কোশ্চেন, এমসিকিউ। এমসিকিউ এর লাস্ট কোশ্চেন 20 নাম্বার। প্রশ্নটা কি? একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বলছে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? সিম্পল 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 সিম্পল। কি ভেক্টর নিয়ে কথা বলা হচ্ছে এখানে জানি না, সো আমরা নরমালি ধরে নিচ্ছি এটা হলো সেই ভেক্টরটা। এখন এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা ফাইন, এই ভেক্টরটাকে আমরা আগে দুইটা উপাংশে ভাগ করি, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবার দেখো তো এখানে বলছে না, এই যে ভেক্টর রেড কালারটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এই ভেক্টরটার নাম আমি যদি দিই পি, যে কোনো একটা নাম দিলাম পি, তাহলে এক্স অক্ষ বরাবরের উপাংশ কি হবে? পি cos 30 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে? পি sin 30 ডিগ্রি, রাইট? পি ভেক্টরটা কি আমি জানি না, সো পি এটা এক্স অক্ষের সাথে 30 কোণ করলে এক্স অক্ষ বরাবর উপাংশ পি cos 30, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পি sin 30। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান আছে 3, মানে পি sin 30 ডিগ্রি এইটা আছে হলো 3। দেন পি ইকুয়াল টু কি? sin 30 ডিগ্রি মানে কি? হাফ। সো 2 আর গুণ হলে পি এর মান হলো 6। এখন পি এর মান যদি বসাই, সুতরাং এক্স অক্ষ বরাবর উপাংশ, কোন বরাবর? এক্স অক্ষ বরাবর উপাংশ। এক্স অক্ষ বরাবর উপাংশ হলো পি cos 30 ডিগ্রি। গুড। পি এর মান কত বেরিয়েছে? 6। cos 30 ডিগ্রির মান কত? √3 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার হবে হলো 3√3। ঠিক আছে, 3√3 কোথায় আছে? 3√3 গ নাম্বার। তো কারেক্ট অ্যান্সার হলো গ। ঠিক আছে, 3√3 গ নাম্বার কারেক্ট অ্যান্সার। গ নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, তাহলে 20 নাম্বার যে কোশ্চেনটা, এই 20 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হলো গ। শেষ, এমসিকিউ পার্টটা শেষ, আমাদের এমসিকিউ পার্টটা শেষ। এবার আসো শর্ট কোশ্চেনের পার্টে যাই। শর্ট কোশ্চেনের পার্টে প্রথম কোশ্চেন, শর্ট কোশ্চেনের পার্টে ক্যালকুলেশন গুলা তোমরা করে নেবা। ঠিক আছে, ক্যালকুলেশন গুলা তোমরা করে নেবা, আমি তোমার শুধু সলভ পর্যন্ত ধরাই দেব, কেমন? সময় যাতে নষ্ট কম হয়। এক নাম্বার কোশ্চেনে শুরুতেই দেখো একটা এখানে কাহিনী ঘটানো হয়েছে। কাহিনীটা কি? ফাইন, বলছে কি বলগুলোর লব্ধির মান এবং দিক। দেখো লব্ধি যদি বের করতে হয় তাহলে দুইটা কন্ডিশন ছিল। প্রথমত একই বিন্দুতে বা একই বস্তুতে কাজ করতে হবে, আর দ্বিতীয়ত সমজাতীয় হতে হবে। এখানে যেহেতু সবগুলাই বল নিয়ে কথা আছে, সমজাতীয়। এখন তাহলে দেখো তো সবগুলা কি একই বিন্দুতে কাজ করতেছে? একই বিন্দুতে কাজ করা মানে কি? পা পা মিলতে হবে, মানে পায়ের সাথে পা মিলতে হবে, স্টার্টিং পয়েন্ট সেম হইতে হবে। 5 যেখান থেকে শুরু হয়েছে, 3 সেখান থেকে শুরু হয়েছে, 4 কি সেখানে শুরু হয়েছে না শেষ হয়েছে? শেষ হয়েছে। তাহলে 4 কে প্যারালাল শিফট করতে হবে। 4 কে যদি প্যারালাল শিফট করো তাহলে চিত্রটা কি দাঁড়াচ্ছে? 5 5 এর মতোই থাকলো, 3 3 এর মতোই থাকলো, 4 কে প্যারালাল শিফট করে নিচে নিয়ে আসলাম। 4 ছিল কোথায়? উপরে,
ঠিক আছে, ছিল উপরে, প্যারালাল শিফট করে নিয়ে আসছে নিচে, এই তো। ঠিক আছে, 4 ছিল অ্যাকচুয়ালি উপরে, প্যারালাল শিফট করে নিয়ে আসা হয়েছে নিচে। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, পুরো চিত্রটারে একটু নিচে নিয়ে আসি। ওকে, ব্যাস। এবার দেখো, এটা 5 নিউটন, এখন 4 নিউটন তুমি এইটা হিসেবে কনসিডার করো, এটা 3 নিউটন। এবার তুমি খেয়াল করে দেখো, এই কোণটা কত আছে 130, এটা কত আছে 1110, টোটাল কোণটা কত? আচ্ছা, ফাইন ফাইন ফাইন। দেখো তো বাবা, সরি, এই টোটালটা আছে হলে 120 ডিগ্রি। আচ্ছা ফাইন। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, টোটালটা 180 না, 180-র মধ্যে এখানে চলে গেছে 130 ডিগ্রি, 180-র মধ্যে এখানে কত চলে গেছে 130 ডিগ্রি। তাহলে নো ডাউট এতটুকু কি হবে, এতটুকু হবে হইল 50 ডিগ্রি। ঠিক আছে, ফাইন। তাহলে 130 আর 50, হ্যাঁ 150 লিখলাম কেন, এটা তো শুধু 50। আরে ভাই, শুধু 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 130 আর 50 টোটালটা কত 180 মিলল। এটা 110, এটাকে চেঞ্জ না করি, এটা 120 900। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার আসো, এই চিত্রটারে আমরা একটু পরের পেজে নিয়ে যেতে চাই, পরের পেজে। এই তো, এখন আমরা যেটা করব, কিছু জিনিস একটু বাদ দিয়ে দিই যেগুলোর কোনো দরকার নাই। এখানে দেখো, এটার কোনো দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার ঘটনাটা হইল এদেরকে নিয়ে, ব্যাস। আবার তুমি একটু মিলাও তো, এই টোটাল কোনটা কত 180 না, তার থেকে 110 চলে গেলে এটা কত 70 ডিগ্রি। ফাইন। তাহলে যে কোনো একটাকে তুমি এক্স অক্ষ বিবেচনা করো, ধরো তুমি কোন মেজার করবে এর সাপেক্ষে, এটাকে এক্স অক্ষ ধরে যদি তুমি বিবেচনা করো, তাহলে ওর বরাবর উপাংশের নাম যদি হয় আর কস থিটা, তাহলে আর কস থিটা ইকুয়াল টু কি হবে 5 cos 0 ডিগ্রি, কারণ 5 এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, প্লাস 3 এবার এক্স অক্ষের সাথে কত কোণ করছে 110 130 240 ডিগ্রি, তাহলে 3 cos 240 ডিগ্রি প্লাস 4 এক্স অক্ষের সাথে কত কোণ করছে 130 110 240, তার সাথে 70 যোগ করলে 310, রাইট? তাহলে 4 cos 310 ডিগ্রি। বুঝো বুঝো কথা, বুঝছো বুঝছো বুঝছো? কোন প্রথমটা যদি অ্যান্টিক্লকওয়াইজ মেজার করো, সবগুলো অ্যান্টিক্লকওয়াইজ মেজার করিও, তাহলে সুবিধা। সো 5 কেই যেহেতু আমরা এক্স অক্ষ ধরছি, তাহলে 5 এক্স অক্ষের সাথে মানে ও নিজে নিজের সাথে 0 করছে, 5 cos 0। 3 নিউটন এক্স অক্ষের সাথে অ্যান্টিক্লকওয়াইজ কত কোণ করছে 110 130 মানে 240। 4 অ্যান্টিক্লকওয়াইজ কত করছে 70 আর 110 কত 180, আর 130 যোগ করলে কত 310। ঠিক আছে, ক্যালকুলেশন করে এখানে কোনো একটা মান আসবে, আসবে না, ক্যালকুলেটরে বসাবা। এখন যদি আমি আর সাইন থিটা চাই, তাহলে আমরা নিয়ম জানি, জাস্ট এখন আর চিত্র দেখার দরকার নেই, প্রত্যেকটা কজ রে চেঞ্জ করে কি বানাই দেবো সাইন বানাই দেবো। তাহলে 5 cos 0 হয়ে যাবে 5 sin 0, 3 cos 240 হবে 3 sin 240, 4 cos 310 হবে হলো 4 sin 310। ক্যালকুলেটর ইউজ করবে, এর একটা মান আসবে। প্রথমটারে দাও 1 নাম্বার, দ্বিতীয়টারে দাও 2 নাম্বার। ওকে, তাহলে 1 আর 2 বর্গ করে যদি যোগ করো, তাহলে এখান থেকে লব্ধির মান পেয়ে যাবা, আর 2 কে যদি 1 দ্বারা ভাগ করো, তাহলে লব্ধির দিক থিটা পেয়ে যাবা। ঠিক আছে, 1 আর 2 বর্গ করে যোগ করলে লব্ধির মান পাবা, 2 কে 1 দ্বারা ভাগ করলে লব্ধির দিক পেয়ে যাবা। ফাইন, এটা গেল 1 নাম্বার শর্ট কোশ্চেনের সলভ। 2 নাম্বার, এই ম্যাথটা বুয়েটে আসছিল,
এটা বুয়েটে আসছিল। 7 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে কোন দিকে ছুড়লে বলটি গাড়ির সাথে লম্বভাবে নিক্ষিপ্ত হবে বলে মনে হয়? কমন সেন্স। ধরো গাড়িটা যাচ্ছে, যদি বলটাকে এই দিকে কোনো একদিকে ছোড়া হয় তাহলে গাড়ির কাছে মনে হবে বলটা লম্ব। আই রিপিট, গাড়ি যাচ্ছে, বলটা ধরো এরকম তির্যক ভাবে ছোড়া হয়েছে, তো গাড়ি যাইতে 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 একটা সময় মনে হবে কি গাড়ির কাছে বলটা মনে হবে লম্বভাবে ছোড়া হয়েছে। তো প্রশ্ন কি গাড়ির সাপেক্ষে বলের বেগ নির্ণয় করো, মানে আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। যার সাপেক্ষে বেগ তাকে উল্টাই দিতে হবে। যার সাপেক্ষে বেগ তাকে আমরা উল্টাই দিই, উল্টাই দিলাম, দেওয়া শেষ। এবার আমরা দেখি, তাহলে এইটা হলো আমাদের গাড়ির বেগ ভি, কত? 14 মিটার পার সেকেন্ড। না, গাড়ির বেগ দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা থেকে, গাড়ির বেগ আছে হলো 7 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে কোন দিকে ছুড়লে, একটি বলকে কোন দিকে ছুড়লে বলটি গাড়ির সাথে লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে? সো এইটা হলো বলটার ছোড়ার দিক, ঠিক আছে। আর এটা হলো আপেক্ষিক বেগ। এটাকে এটা ধরলাম হলো বল ভিবি, আর এটা হলো ভি অফ কার। তাহলে এটা হলো কারের সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ, যেটা মনে হয় সেটা আপেক্ষিক বেগ। কিভাবে মনে হচ্ছে? লম্বভাবে। তাহলে লম্বভাবে এটা হলো আপেক্ষিক বেগ। ফাইন। গাড়ির বেগ কত দেওয়া আছে? 14 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হলো গাড়ির সাপেক্ষে বলের বেগ, মানে আপেক্ষিক বেগটা বের করতে হবে, আর বলটা কোন দিকে অ্যাকচুয়ালি সরা হয়েছে তার মানে এই অ্যাঙ্গেল থিটাটা বের করতে হবে। তাহলে তোমার টার্গেট দুইটা, ভিসিবি বের করা, থিটা বের করা। আচ্ছা, খুব সহজ, খুব সহজ। দেখো, যখন তুমি ভিসি কে উল্টাই দিলা তখন আর এইটা নিয়ে চিন্তা করার দরকার আছে? নাই। তখন ভিসি আর ভিবি তাদের লব্ধি কি? ভিসিবি। লব্ধিটা কার সাথে 90 ডিগ্রি কোণ করছে? ভিসি এর সাথে। তাহলে আমরা বলতে পারি না tan 90 ডিগ্রি ইকুয়াল কার সাথে 90 ডিগ্রি? ভিসি। ভিসি নিচে সিঙ্গেল, ভিবি তার সাইন আলফা উপরে, আর ভিবি ওটার কজ আলফা নিচে, ঠিক আছে। tan 90 মানে অসংজ্ঞায়িত, সামথিং বাই জিরো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -7 বাই ভিবি। ভিবি কত আছে? 14। -7 বাই 14 মানে কি? মাইনাস আর কস কত ডিগ্রি? মানে -120 ডিগ্রি। আলফা বের হয়ে গেল। আলফা বের হইলো মানে কি? তোমার কাছে এইটা বের হয়ে গেল, আলফা বের হয়েছে, রাইট। এবার আমি যদি থিটা চাই, তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট মিনস 60 ডিগ্রি। অর্থাৎ বলটাকে কোন দিকে ছুড়লে লম্বভাবে নিক্ষিপ্ত হবে বলে মনে হবে? গাড়ির সাথে 60 ডিগ্রি কোণে যদি ছোড়া হয়, গাড়ির সাথে 60 ডিগ্রি কোণে। থিটা 60 ডিগ্রি মানে কি? যদি বলটা গাড়ির সাথে 60 ডিগ্রি কোণে ছোড়া হয় তাহলে গাড়ি যাওয়ার মুহূর্তে বলটাকে এক সময় কিভাবে দেখবে? লম্বভাবে দেখবে। সো প্রথমটা ডান, আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এবার কি? গাড়ির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ। গাড়ির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ মানে ভিসিবি। এটা এখন বের করে দেওয়া আর কোনো কাহিনী। এবার যদি তুমি ভিসিবি চাও তাহলে রুট ওভার, এটাকে আলফা ধরে এই দুটার লব্ধি তো ভিসিবি, তাহলে রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু ভিবি ইন্টু কজ আলফা। এখন তুমি সব কটা মান জানো, ভিসি এর মান জানো 7, ভিবি এর মান জানো 14, কজ আলফা আলফা বের করছো তুমি 120 ডিগ্রি। ক্যালকুলেশন করে এখান থেকে যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। শোনো, রিটেনে যদি কারো কোনো একটা পার্ট ঠিক হয়, কোনো একটা পার্ট ভুল হয়, তাহলে পার্শিয়াল মার্কিং পাবা। আর একটা জিনিস বলি, ধরো শেষে গিয়ে তোমার ভুল হয়েছে বাট শুরুতে ঠিক আছে, তাও মার্ক পাবা। কিন্তু শুরুতেই ভুল হয়েছে কিন্তু শেষে গিয়ে তুমি সামহাও কারো দেখে বা কোনো গোজামিল দিয়ে অ্যান্সার মিলেছো, তাহলে কিন্তু মার্ক পাবা না, ঠিক আছে? এটা মনে রাখবা। 3 নাম্বার কোশ্চেন সলভ।
প্রশ্ন কি পি এর মান কত হলে ভি ভেক্টর সলিনয়েডাল হবে? একটা ভেক্টর সলিনয়েডাল হওয়ার মানে কি এর ডাইভারজেন্সের মান হবে 0। আর ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে হলো নেবলা অপারেটরের সাথে যে ভেক্টরটা থাকবে তার ডট গুণফল। সো নেবলা অপারেটর মানে কি উল্টা ত্রিভুজের উপরে ভেক্টর সাইন তার সাথে এই ভি ভেক্টরটা ডট গুণ করতে হবে এবং এই ডট গুণের মানটা হইতে হবে কত 0। ওকে ডট গুণ করি। নেবলা অপারেটরের আই এর সহগ কি ডেল ডেল এক্স তার সাথে ভি ভেক্টরের আই এর সহগ দ্যাট মিন্স 5x প্লাস 2y প্লাস নেবলা অপারেটরের জে এর সহগ কি ডেল ডেল ওয়াই তার সাথে এখানে জে এর সহগ কি 2py মাইনাস জেড প্লাস নেবলা অপারেটরের কে এর সহগ কি ডেল ডেল জেড তার সাথে গুণ হবে এখানে কে এর সহগ মানে x মাইনাস 2z। ওকে দেখো তো কত আসে। x এর সাপেক্ষে পার্শিয়াল করলে x ছাড়া বাকি সব 0, তাহলে এখানে আসবে হলো 5। y এর সাপেক্ষে পার্শিয়াল করলে y ছাড়া বাকি সব 0, তাহলে ওটা আসবে হলো 2p। z এর সাপেক্ষে করলে z ছাড়া বাকি সব 0, তাহলে এটা আসবে হলো -2, তাহলে এটা আসতেছে হলো 2p প্লাস 3। সলিনয়েডাল হওয়ার জন্য, কিসের জন্য? সলিনয়েডাল হওয়ার জন্য এই যে আমরা ডাইভারজেন্সটা বের করলাম 2p প্লাস 3 এইটা ইকুয়াল টু হইতে হবে 0। সো এখান থেকে তুমি p এর মানটা বের করে ফেলবে, ঠিক আছে? -3 ডিভাইডেড বাই 2, দিস ইজ দ্য आंसर। 3 নাম্বার শেষ। আর দুইটা, তাই তো? 4 নাম্বার। ওকে 4 নাম্বার কোশ্চেন। কি কোশ্চেন? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান দেওয়া আছে √3b। হোয়াট ডাজ ইট মিন? এ আর বি এর লব্ধির মান √3b এবং বলছে লব্ধি এ এর সাথে 30 ডিগ্রি কোণে আনত হলে প্রমাণ করে যে a ইকুয়াল টু বি বা a ইকুয়াল টু টুয়াইস বি। আচ্ছা আমরা যেটা করব, আমরা ধরে নেই এইটা হইল লব্ধি মানে a প্লাস বি, এইটা হইল এ ভেক্টর আর এইটা হইল বি ভেক্টর, আমরা ইচ্ছা মতো ধরে নিলাম। ওকে আচ্ছা এবার একটু আমরা বসাইতে যাচ্ছি। এটা ধরে নিচ্ছি আমরা এ ভেক্টর, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি আমরা বি ভেক্টর, তাহলে এটা হইল এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি। এখন এই লব্ধির মানটা কত দেওয়া আছে? √3b। ওকে আবার বলছে লব্ধিটা এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে, বি এর সাথে কত কোণ করে জানি না, এটা ধরে নিলাম থিটা। এখন আসো তোমাদের মনে আছে কিনা যে কোনো দিকে উপাংশের সূত্র, যে কোনো দিকে উপাংশে বিভাজনের সূত্র কি? যে কোনো দিকে উপাংশে বিভাজনের সূত্র কি? যদি আমি এ ভেক্টরের মান নেই তাহলে নিচে নিতে কি হবে? কি বি এর সাথে যে কোণ উৎপন্ন করছে তার সাইন ইকুয়াল বি ভেক্টরের মান যখন নেব নিচে কি নেব? এ এর সাথে যে কোণ উৎপন্ন করছে তার সাইন, আর লব্ধির মান যখন নেব তখন নিচে নিতে হবে এই কোণ দুটার যোগফলের সাইন। এটাই হলো যে কোনো দিকে উপাংশে বিভাজনের সূত্র। এ নিলে বি এর সাথে উৎপন্ন কোণের সাইন, বি এর মান নিলে এ এর সাথে উৎপন্ন কোণের সাইন, লব্ধির মান নিলে ওই কোণ দুটার যোগফলের সাইন, ঠিক আছে? এবার আমাদের দুইটা সম্পর্ক দেখাইতে বলছে। ওকে ফাইন, আমরা একটা কাজ করব, এই শেষের দুইটা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে? তাহলে শেষের দুটো নিয়ে যখন কাজ করব বিবি চলে যাবে না, 1/sin 30 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কি √3 ডিভাইডেড বাই sin থিটা প্লাস 30 ডিগ্রি। ওকে দেন একটু আড়াআড়ি গুণ করো, তাহলে sin থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল sin 30 ডিগ্রির মান হাফ না? হাফ যদি √3 এর সাথে আড়াআড়ি গুণ হয় √3/2, আর sin কত ডিগ্রির মান? √3/2, sin 60 ডিগ্রির মান √3/2। এবার শোনো সেকেন্ড পার্টের ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিক সমীকরণ যে চ্যাপ্টারটা, ওইখানে একটা সূত্র আছে। সূত্রটা বলে এটা যদি sin থিটা হয় আর এটা যদি sin আলফা হয়, তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে, sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এই সূত্রটা এখানে লাগবে। sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, ঠিক আছে? সো এবার তুমি দেখো থিটা বলতে আমাদের এখানে কি
থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল এন পাই ঠিক থাকলো প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ঠিক থাকলো, আর আলফা বলতে আমাদের এখানে কি 60 ডিগ্রি। ওকে, এবার আসো আমরা একটা কাজ করব, n এর মান আমরা ফার্স্টে 1 বসাই। আচ্ছা ফার্স্টে 0 বসাও, 0 বসাও, 1 না 0 বসাও। ঠিক আছে, n এর মান আমরা 0 বসাই। সো n এর মান যদি 0 বসাই, 0 ইনটু পাই মানে কি 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 0 1 ইনটু 60 মানে 60, 60 প্লাস 0 মানে 60, 30 রাইট সাইডে গিয়ে বিয়োগ হবে, তাহলে থিটার মান আসবে হলো 30 ডিগ্রি। ওকে, থিটার মান আসতেছে হলো 30 ডিগ্রি। আচ্ছা গেল, এটা একটু নিচে নিয়ে আসো। থিটার মান আসতেছে 30 ডিগ্রি, আর n এর মান যদি 1 বসাই, n এর মান যদি 1 বসাই তাহলে এটা হবে 180, n এর মান 1 বসাইলে এটা মাইনাস, তাহলে 180 থেকে 60 গেলে 120, 30 ডিগ্রি রাইট সাইডে গিয়ে যোগ বিয়োগ হবে, রাইট? 120 থেকে যদি 30 বিয়োগ হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার কয়টা মান আসলো? দুইটা। থিটার কয়টা মান আসলো? দুইটা। এখন তুমি যেটা করবা, এই প্রথম দুইটার সম্পর্ক নিয়ে কাজ করবা। ঠিক আছে, প্রথম যে দুইটা আছে তাদের সম্পর্ক নিয়ে তুমি কাজ করবা। তাহলে এবার এদের সম্পর্ক নিয়ে যদি তুমি কাজ করো, একবার কাজ করার সময় থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে কাজ করবা। তাহলে থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি এখানে ধরো, সাইন 30 কেটে যাবে, তখন তোমার এখান থেকে প্রমাণ আসবে কি a ইকুয়াল টু b। একটা ঝামেলা শেষ। আর একবার তুমি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে কাজ করবা। সো থিটা যদি 90, সাইন 90 এর মান 1, সাইন 30 এর মান হাফ, 2 যদি উপরে চলে যায় তাহলে a ইকুয়াল টু কত হবে? টুয়াইস b। দুইটা উত্তর তুমি পেয়ে যাবে। তাহলে আইদার a ইকুয়াল টু b অথবা a ইকুয়াল টু টুয়াইস b, এটাই তো বলছে, প্রমাণ করো যে a ইকুয়াল টু b অথবা a ইকুয়াল টু টুয়াইস b। ব্যাস, 4 নাম্বার শেষ। ফাইনালি 5 নাম্বার রিটেনের সলভ। চিত্রটা একটু হিজিবিজি মনে হচ্ছে, তাই না? কিন্তু যতগুলা প্রবলেম সলভ করলাম তার মধ্যে এটা সব থেকে সহজ, সব থেকে সহজ, ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা তুমি দেখো তো, আমি যদি এ ভেক্টরটা পাইতে চাই, কি পাইতে চাই? এ ভেক্টরটা, এটা কতর সলভ? 5 নাম্বার রিটেনের সলভ। ওকে, এ ভেক্টরটা যদি পাইতে চাই, ফার্স্টে আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 4 একক যেতে হচ্ছে। এক্স অক্ষের ধনাত্মক দিকে 4 একক 4i, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমার যেতে হচ্ছে হইল 1 একক, এই জন্য শুধুমাত্র যে। এবার তুমি দেখো 2 যে যাচ্ছ তুমি, ব্যাপারটা এরকম না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা বোর্ড থেকে বের হয়ে আসতেছে মনে হচ্ছে, বাট তুমি 2 যে গেছো এটা মনে হচ্ছে না বোর্ডের ভিতরে ঢুকতেছো। তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য কি হবে? -2k ক্যাপ। তারপরে আবার এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছো, সো +3i ক্যাপ। আলটিমেটলি তাহলে এখান থেকে এ ভেক্টর কি দাঁড়াচ্ছে? 4 আর 3 7, 7i ক্যাপ প্লাস জে ক্যাপ -2k ক্যাপ। এ ভেক্টর পাইলাম। এবং বি ভেক্টরটা এবার একটু দেখো। বি ভেক্টর পাওয়ার জন্য তুমি ফার্স্টে জেড অক্ষের পজিটিভ দিকে আসতেছো, রাইট? কারণ এইটা বোঝাচ্ছে বোর্ড থেকে বের হয়ে আসতেছে, তো এটা জেড অক্ষের পজিটিভ দিকে, তাহলে এটা হবে হলো 4k ক্যাপ। দেন তুমি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছ 3 একক, -3j ক্যাপ। দেন তুমি জেড অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছ 3 একক, -3k ক্যাপ। এরপরে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছ 4 একক, 4i ক্যাপ। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? 4i ক্যাপ -3j ক্যাপ প্লাস k ক্যাপ। দুইটা ভেক্টর পাইছি, এ ভেক্টর পাইছি, বি ভেক্টর পাইছি। প্রশ্ন কি? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা কি জানি? cos ইনভার্স এ আর বি এর ডট গুণফল বাই এ এর মান ইনটু বি এর মান। ওকে, এ আর বি এর ডট গুণফল বাই এ এর মান ইনটু বি এর মান। তুমি এ আর বি এর ডট গুণফল বের করে নিবা, এর মান বের করবা, বি এর মান বের করবা, এর মান দিয়ে বি এর মানকে গুণ করে ফেলবা। ঠিক আছে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হলো অ্যান্সার। এই সহজ জিনিসের করে দেওয়ার কিছু নেই, ভেক্টর বহু পড়ছো। ওকে, সো ফাইন, উইকলি এক্সাম 3 এর আমাদের সলভ শেষ। 4 নাম্বার উইকলি এক্সামের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। নেক্সট ফ্রাইডে কিন্তু 4 নাম্বার উইকলি এক্সাম। সো দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম।